শাপলা চত্বরের গণহত্যার বিশেষ পুরস্কার পান ডিবি হারুন। এবং সর্বশেষ জানাবো এবছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শাপলা চত্বরের গণহত্যার বিশেষ পুরস্কার পান ডিবি হারুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। অপারেশন ফ্ল্যাশ আউট নাম দিয়ে চালানো গভীর রাতের এই ভয়াবহ ক্র্যাকডাউনে মতিঝিল শাপলা চত্বর এলাকা বিভীষিকাময় হয়ে ওঠে। এদিকে এই ঘটনায় হেফাজতে ইসলাম মামলা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। ১৩ বছর আগে ঘটে যাওয়া নারকীয় এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা কিভাবে জড়িত এবং এর মাস্টারমাইন্ড কারা ছিলেন তা উদ্ঘাটন করতে পুলিশের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এ সংক্রান্ত তথ্য প্রমাণের অনুলিপি যুগান্তরের হাতেও এসেছে। হেফাজতের জমায়েত দমনে বিশেষ কৃতিত্বের জন্য পদক পেলেন যারা শিরোনামে পুলিশ বাহিনী থেকে প্রকাশিত বুকলেটে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। উল্লেখযোগ্য কয়েকজনের ফেরেস্তের মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ ওরফে ডিবি হারুন ছিলেন অন্যতম। তার সম্পর্কে বলা হয় তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে স্বল্প সংখ্যক ফোর্স ও অফিসার নিয়ে হাজারো উশৃঙ্খল হেফাজত কর্মীকে কোনো রকম রক্তপাত তথা অপ্রীতিকর ঘটনা ছাড়াই মতিঝিল শাপলা চত্বর থেকে সরাতে সক্ষম হন। তিনি জীবন বাজি রেখে উগ্রপন্থী মৌলবাদী হেফাজত কর্মীদের আস্তানায় অবস্থানকারী আহমেদ শফির সঙ্গে একাধিকবার ফলপ্রসূ আলোচনা করেন। এক পর্যায়ে ব্যক্তিগত টাকা দিয়ে বিমানের টিকিট কেটে এবং নিজের গাড়িতে করে আহমেদ শফিকে বিমানবন্দরে নিয়ে যান এবং ঢাকা থেকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ফেরত পাঠান। হারুন ছাড়াও হেফাজতের ঘটনায় পদকপ্রাপ্ত হন সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, হাইওয়ে রেঞ্জের সাবেক ডিআইজি আসাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মণ্ডল, শেখ মোহাম্মদ মারুফ হাসান এবং পুলিশের বিশেষ শাখার তৎকালীন অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেন। এদিকে ঘটনার ১৩ বছর পরে বিষয়ে মন্তব্য জানতে চাইলে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান শুক্রবার যুগান্তরকে বলেন, শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে ২৬ নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত ফরম্যাটে মামলাও করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাপলা চত্বরে পুলিশের অভিযানে হতাহতের সংখ্যা অনেক। রাতেই অনেকের লাশ গুম করে ফেলা হয়। সুনির্দিষ্টভাবে তাদের নাম ঠিকানা সহ তালিকা প্রকাশের জন্য সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে একটি সাব কমিটি গঠন করা হয়েছে। তারা তালিকা প্রণয়নের কাজ করছে। চিঠিতে তৎকালীন কমিশনার সহ ডিএমপির সব উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও সুনির্দিষ্টভাবে ১০ জন কর্মকর্তার তথ্য চাওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, হেফাজতে ইসলাম দমন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বিভিন্নভাবে পুরস্কৃত হন। পরের বছর পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে অন্তত ২০ জন কর্মকর্তাকে পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম দেওয়া হয়। রাজারবাগ পুলিশ লাইন্সে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে শেখ হাসিনা নিজে তাদের পদক পরিয়ে দেন। এ সময় পুরস্কৃত কর্মকর্তাদের ছবি সহ তাদের কর্মকাণ্ডের ভূমিকা বর্ণনা করে বিশেষ বুকলেট প্রকাশিত হয়। নির্ভরযোগ্য সূত্র জানায়, হেফাজতের সমাবেশে পুলিশি অভিযান চালানো হয় সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রীতিমতো সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, ঘটনার আগে তৎকালীন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ নিজেই সরকারের সর্বোচ্চ পর্যায়ের বার্তা নিয়ে ডিএমপি সদর দপ্তরে যান। সেখানে তিনি পুলিশ, বিজেপি, র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। এ সময় তিনি সহ উচ্চ পদস্থ কর্মকর্তারাও কয়েক দফা টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। তিনি জানান, সৈয়দ আশরাফের উপস্থিতিতে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদের পরিকল্পনা চূড়ান্ত করেন। পরে শেখ হাসিনাকে অভিযানের ছক সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সব শুনে তিনি এই অভিযান শুরু করতে গ্রিন সিগন্যাল দেন। এরপরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুরু হয় সমন্বিত সাঁড়াশি অভিযান। এ সময় মুহুর্মুহু গুলি, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে হেফাজতের নেতাকর্মীরা দিক বিদিক ছোটাছুটি করেন। এতে ২০ মিনিটেরও কম সময়ে মাঠ পুরোপুরি দখলে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর গণমাধ্যমকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, অভিযানের সরাসরি বাহিনী নজিরবিহীন ক্ষমতা প্রয়োগ করে। এতে ৫,৫০০-এরও বেশি পুলিশ, র্যাব ও প্রায় ১৮ প্লাটুন বিজিবি সদস্য অংশ নেন। এ সময় চাইনিজ রাইফেল ও শটগান ছাড়াও
বিজেপি সদস্যরা এসএমজির মতো ভারী অস্ত্র ব্যবহার করে, এতে বহু হতাহতের ঘটনা ঘটে। তবে ব্যাপক প্রাণহানির অভিযোগ তৎকালীন আওয়ামী লীগ সরকার বরাবরই অস্বীকার করে এসেছে। এবছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের ভেতরে বিএনপির মতো প্রধান রাজনৈতিক দলের পাশাপাশি আন্তর্জাতিক চাপে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের আয়োজনের দিকেই যাচ্ছে। এসব তথ্য উঠে এসেছে সরকারের বেশ কয়েকজনের সাথে কথা বলে। এছাড়াও রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতার সাথে একান্তে কথা বলেও এ ধরনের তথ্য নিশ্চিত করেছেন। দেশের ভেতরে চাপ। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা এখন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায়। প্রথমে সংস্কারের জন্য দীর্ঘ সময় নিতে চাইলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক বিএনপি এর তুমুল বিরোধী করে এবং দলটির বিরোধিতা করতে করতে নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে মাঠে কর্মসূচি দেওয়ার ডাক দেয়। কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দীর্ঘমেয়াদী সংস্কারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে মত দেয়। বলা চলে মাঠ গরম করতে থাকে। তারা দীর্ঘমেয়াদী সংস্কারের দাবি এমনভাবে তুলে ধরতে থাকে যেন বিএনপির লুটপাট, দখল, চাঁদাবাজির জন্যই দ্রুত নির্বাচন চায়। জামায়াত রাজনৈতিক অঙ্গনে বেশ কৌশলেই বলাবলি করতে থাকে বিএনপি দ্রুত নির্বাচন করে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য। এমন পরিস্থিতিতে বিএনপি তার সাথে দীর্ঘ আন্দোলনে পথ চলা মুক্তিযুদ্ধের সপক্ষের উদার গণতন্ত্র মনা রাজনৈতিক দল পেশাজীবীদের নিয়ে ঐক্যবদ্ধভাবেই দ্রুত নির্বাচনের দাবিকে প্রতিষ্ঠা করতে এগোতে থাকে। এক কণ্ঠে আওয়াজ তোলে যে দীর্ঘমেয়াদী সংস্কার নয়, দ্রুত কিছু সংস্কার এনে নির্বাচনের আয়োজন করে ফেলা। বিএনপির পক্ষ থেকে জামায়াতকে বারবার দ্রুত নির্বাচনের দাবিতে এক কণ্ঠে আওয়াজ তোলার জন্য দলের হাইকমান্ড বিভিন্নভাবে আহ্বান জানায়, কিন্তু জামায়াত ঘুরিয়ে পেঁচিয়ে সংস্কারের পক্ষেই কাজ করতে দেখা যায়। কিন্তু খোঁজ নিয়ে বিএনপি ও সমমনাদের দ্রুত জাতীয় নির্বাচনের দাবিকে এমনভাবে রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে, যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার তা মেনে নিতে বাধ্য হয়েছে। আরেকটি সূত্র জানায়, বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতাকারী জামায়াতের এমন কৌশলী নেতিবাচক প্রচারণার বিপরীতে দ্রুত নির্বাচনের দাবিকে প্রতিষ্ঠিত করতে বেগ পেলেও বর্তমানে বিএনপি তা ভালোভাবেই কাটিয়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সাথে সম্পৃক্তদের কেউ কেউ মুখে যতই বলুক না কেন, আসলে ভেতরে ভেতরে দেশে দ্রুত সুষ্ঠু নির্বাচনের বাইরে তারা যেতে পারছে না বা পারবে না, এটা নিশ্চিত। এদিকে 13 জানুয়ারি সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন চেয়েছে বিএনপি। দলটি মনে করে, স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা হচ্ছে সেটার উদ্দেশ্য জাতীয় নির্বাচনের সময় ক্ষেপণ করা। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। ফলে বোঝাই যাচ্ছে বিএনপি বছরের মাঝামাঝিতে নির্বাচনের দাবিতে সোচ্চার থাকবে। তবে একটি সূত্র জানায়, বিএনপির হাইকমান্ডও ইতোমধ্যে জেনেছে যে সরকার এ বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে তৎপরই আছে। তাই মাঠে বিএনপি সরকারের উদ্যোগকেই কৌশলে সমর্থন জানিয়ে চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচনের দাবিতে আওয়াজ তুলছে। আন্তর্জাতিক চাপ তীব্র হচ্ছে। এদিকে দেশের ভেতরে বাইরে বেশ কয়েকটি কূটনৈতিক চ্যানেলের খবর নিয়ে জানা গেছে যে আন্তর্জাতিক মহল বাংলাদেশে দ্রুত একটি স্থিতিশীল জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এই কাজে বলা যায় টিম লিডার হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং, আর তার সাথে কাজ করে যাচ্ছে দেশটির কৌশলগত সামরিক মিত্র ভারত। এদিকে আরেকটি সূত্র জানায়, সব অতীত ভুলে দ্রুত নির্বাচন নিয়ে বাংলাদেশের সেই রাজনৈতিক সরকারের সাথে কাজ করতে ভারতের প্রধানমন্ত্রী সরকারের আগ্রহ বেশি। কারণ বাংলাদেশে মোদির রাজনৈতিক সামরিক কৌশল মার খেয়ে গেছে, অথচ এখনো কিছুই করতে পারছে না, এমন নেতিবাচক প্রচারণা এখন তারই ঘাড়ে পড়েছে। এজন্য দেশটি আমেরিকার পাশাপাশি ইইউকেও দ্রুত নির্বাচনের ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে বলে সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটের একটি বক্তব্যে বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের ব্যাপারে তাগাদার বিষয়টি ফুটে উঠেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে
বৈঠক হয়েছে বলে জানিয়েছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এরিক গারসেটি মত বিনিময় সভায় জানান, 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং এর সম্ভাব্য নির্বাচন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।